তথ্য প্রমাণের অভাবে বড় বড় অর্থ পাচারের অনুসন্ধান এগোচ্ছে না, সংশ্লিষ্টদের দপ্তরের অসহযোগিতার অভিযোগ দুদকে। ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগই শিশু। ঢাকা উত্তরে আক্রান্ত আগের চেয়ে বেড়েছে, হটস্পটে এখন মিরপুর। সেপ্টেম্বরে ভাষাঞ্চরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘ, চুক্তি আগামী সপ্তাহে। 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আজ আসছে নিউজিল্যান্ড। বায়ে বাবলে ঢুকবে টাইগাররা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। তথ্য প্রমাণের অভাবে বড় বড় অর্থ পাচারের অনুসন্ধান এগিয়ে নিতে পারছে না দুর্নীতি দমন কমিশন। সংশ্লিষ্ট দপ্তরের অসহযোগিতা আর কর্মদক্ষতার অভাবে অনুসন্ধানটি স্থবির হয়ে পড়েছে। টিআইবি বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী চৌকস অনুসন্ধানে কেবল তথ্য সংগ্রহ নয়, অর্থও ফিরিয়ে আনা সম্ভব। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFIU এর তথ্য অনুযায়ী বছরে ৬৪,০০০ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়। এই বিষয়ে গত বছর ৩ সদস্যের দল গঠন করে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। ১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অনুসন্ধানে কোনো তথ্য প্রমাণ পায়নি দুদকের দল। অভিযোগে ১৭৫ কোটি টাকা পাচারকারী হিসেবে আল মুসলিম নামে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলেও জিজ্ঞাসাবাদ করা হয়নি কাউকে। অর্থ পাচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন সংস্থার সহযোগিতা চাই, কারণ বিনা সহযোগিতা পারছি না। মাননীয় হাইকোর্ট ডিভিশন আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, আপনারা জানেন, যে যারা যারা টাকা পাচার নাম দেওয়ার জন্য। নাম তো আমাদের কাছে নাই। আমরা এই নামের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে লিখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছি, অর্থ মন্ত্রণালয়ে বলেছি। এখন তারা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এই ব্যাপারটা আগাতে পারবো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মতে অর্থ পাচার রোধে সকল তদন্তকারী সংস্থার একসাথে কাজ করা উচিত। এছাড়া আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বিদেশ থেকে সংগ্রহ করা সম্ভব। সমস্যাটা যে প্রকট এবং বিশাল সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো সন্দেহই নাই, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয় না। তার কারণটা হচ্ছে, এক হচ্ছে যে যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এর আগে যুদ্ধাপরাধের বিচার বানচালে ফাঁসি হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর $25 মিলিয়ন পাচারের অভিযোগও 4 বছর অনুসন্ধান করে কোনো কুল কিনারা করতে পারেনি দুদক। এখন তদন্ত করছে সিআইডি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের অন্তত 8% শিশু। জুলাই ও আগস্টের শুরুতে দক্ষিণ ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন উত্তর ঢাকায় বেশি। শিশু হাসপাতালের তথ্য বলছে, ডেঙ্গুর হটস্পট এখন মিরপুর। রাজধানীর শিশু হাসপাতাল। প্রতিদিনই ঢাকা ও সারা দেশ থেকে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে এখানে। এ মাসেই 3 শিশুসহ মোট 7 শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। ডেঙ্গুর বিস্তার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের 8%ই শিশু। 18 বছর পর্যন্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। 8 থেকে 10 বছর বয়সী শিশু সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, সেটি হচ্ছে গিয়ে 654 জন, এবং 11 থেকে 20 এবং 30 থেকে 40 এরাও সিগনিফিকেন্টলি আমাদের কাছে বেশি এসেছে। শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে আসা বেশিরভাগ শিশুরই অবস্থা আশঙ্কাজনক। উত্তর ঢাকায় শিশু আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আমাদের রোগীর যে ভর্তি রোগীর সংখ্যা, সেটা আমাদের আগের রেকর্ড ব্রেক করছে, এবং এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক শিশু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তির রেকর্ড হয়ে গিয়েছে এই সপ্তাহেই। এ মাসে এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 250-র বেশি শিশু ভর্তি হয়েছে, যা জুলাই মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8000। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বর থেকে ভাষাঞ্চরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরের মতো একই রকম মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে সরকার ও UNHCR এর মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে।
কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে এখন পর্যন্ত 20,000-এরও বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাসানচর নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে ইউএনএইচসিআর। আগামী মাসে সেখানে কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। আগামী সপ্তাহের মধ্যেই এটা চূড়ান্ত হয়ে যাবে, সিগনেচার করার পর্যায়ে চলে যাবে এবং তখন হয়তো আমরা সেপ্টেম্বরের হয়তো মাঝামাঝি বাই দ্যাট টাইম মনসুনটাও শেষ হয়ে যাবে, তো তখন আমরা ফিজিক্যালি ইউএনের প্রেজেন্স আমরা ভাসানচরেও দেখতে পারবো। রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ণ প্রকল্প মডেল বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ভাসানচরে আপাতত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হলেও আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে এই প্রকল্প আরও সম্প্রসারণ করা সম্ভব। ভবিষ্যতে আন্তর্জাতিক রাষ্ট্র বা সংস্থাগুলি সহায়তা করলে আমরা এটাকে আরও লার্জ স্কেলে করতে পারবো। অফকোর্স আমরা ডিফারেন্সিয়েট করতে চাই না, এমনি ভাসানচরে যারা থাকছেন তারা কিছু বাড়তি সুবিধা তো পাচ্ছেনই। ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো শিবির থেকে আশ্রিতদের পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া কোনো মানব পাচারকারী চক্র সেখানে সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় 83 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সোমবার জেলা জজ আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এর আগে সোমবার সকালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। মেজর সিনহা হত্যার 1 বছর 22 দিন পর শুরু হলো বিচারিক কার্যক্রম। সকালেই কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে। প্রথম দিন 3 জনের সাক্ষ্য নেয়ার কথা থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হয় বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের। বিচারক মোহাম্মদ ইসমাইল তার সাক্ষ্য গ্রহণ করেন। উনি যে দরখাস্ত করেছেন আয়ুর সাথে যিনি যোগাযোগ রেখে যেসব আসামিদের নাম সাসিতে আসছে তাদের বিরুদ্ধে উনি আজকে সাক্ষ্য প্রদান করেছেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা 5 ঘন্টা জেরা করেন বাদীকে। জেরা শেষ না হয় মঙ্গলবারও তাকে জেরা করবেন আইনজীবীরা। ওসি প্রদীপ যিনি টেকনাফ থানার ওসি ছিলেন এবং এসআই লিয়াকত, এই দুজনের পক্ষের জেরাটা হবে কিন্তু আগামীকাল। করোনা পরিস্থিতির কারণে দেরিতে হলেও বিচার শুরু হয় সন্তোষ জানিয়েছেন বাদী শারমিন শাহরিয়ার। একই সঙ্গে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। চার্জশিটে অন্তর্ভুক্ত যে 15 জন আসামি রয়েছে, আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি সেই 15 জন আসামি যেন সর্বোচ্চ শাস্তি হয়। এ মামলায় 25 আগস্ট পর্যন্ত 83 জনের মধ্যে 15 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। গত বছরের 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 15 আসামির সবাই কারাগারে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 117 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 53 এবং নারী 64 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 25,399 জনের। 733টি ল্যাবে 24 ঘন্টায় 36,789 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,717 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.54%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,67,715 জনে। সুস্থ হয়েছেন আরও 8,982 জন। এ নিয়ে মোট সুস্থ 13,72,856 জন। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, জেলার সার্বিক করোনা পরিস্থিতি এখন কেমন, আর টিকার কার্যক্রম কেমন চলছে সেখানে জানাবেন। জেলাভিত্তিক করোনার যে সংক্রমণ ছিল গত 15 দিন আগে আমরা দেখেছি যে ঢাকা এবং চট্টগ্রামের পর কিন্তু কুমিল্লাতে সংক্রমণের হার ছিল সবচেয়ে বেশি। কিন্তু গত 10 দিনের যে পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগ আমাদেরকে দিয়েছে সেই পরিসংখ্যান মতো দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণের হার কিন্তু খুব ভালোভাবেই কিন্তু নেমে এসেছে। যেখানে সংক্রমণ হার প্রতিদিনই আমরা দেখেছিলাম যে 30% উপরে ছিল, গত 10 দিন যাবৎ কিন্তু আমরা দেখছি সেটি 20% থেকে 10%-এর মধ্যে রয়েছে।
আরও একটি বিষয় যেটি খুবই পজিটিভলি নেওয়া যায় সেটি হচ্ছে যে যেখানে আমরা দেখেছি যে 15 দিন আগেও প্রতিদিন গড়ে 10 জন করে মৃত্যুর খবর আমরা পেতাম, সেখানে কিন্তু গত 10 দিনের মধ্যে আমরা পেয়েছি যে গড়ে 4 জন করে মৃত্যুবরণ করছে, যেটিকে কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছে যে আসলে সংক্রমণের হার এবং যেই ঊর্ধ্বগতি ছিল সেটি কমে আসায় কিন্তু মৃত্যুর হার এবং সংক্রমণ হার দুটি কমে আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ কিন্তু খুব বেশি করে জোর দিচ্ছে টিকা কার্যক্রমের উপর। গণটিকা কার্যক্রমের শেষ হবার পরপরই কিন্তু তার কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ, কুমিল্লা ইপিজেড এবং যে বিসিক শিল্পনগরী রয়েছে সেই সব এলাকার যে কারখানাগুলো রয়েছে তাদের শ্রমিকদেরকে টিকা দেওয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে। এই পর্যন্ত আমরা জেনেছি যে ইপিজেডের বেশ কয়েকটি কারখানার প্রায় 11,500 কর্মীকে তারা প্রথম ডোজের টিকা দিতে সক্ষম হয়েছে এবং আগামী বৃহস্পতিবার থেকে বিসিক শিল্পনগরীর কয়েকটি কারখানার কর্মীদেরকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ বলছে যে যেহেতু এখন লকডাউন নেই কিন্তু সংক্রমণ কমে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে সচেতনভাবে চলাফেরা করতে হবে, না হয় জনসংখ্যার ঘনত্বের দিক থেকে যেহেতু কুমিল্লা অনেকাংশে এগিয়ে আছে সেক্ষেত্রে সংক্রমণের হার যে কোনো মুহূর্তে বাড়তে পারে এবং সেটি যদি হয় তাহলে কিন্তু আবারও স্বাস্থ্য ব্যবস্থার উপর যে চাপ সেটি পড়তে পারে। আরও একটি বিষয় লক্ষ্য রাখছে স্বাস্থ্য বিভাগ, সেটি হচ্ছে যে করোনার সাথে সাথে যেন ডেঙ্গুর সংক্রমণ বেড়ে না যায়, তারা কিন্তু সেই বিষয়টিও খেয়াল রাখছে, কারণ দুইটি করোনা এবং ডেঙ্গু দুটি চিকিৎসা ব্যবস্থায় বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে কিন্তু যারা একই সাথে দুইটি রোগে আক্রান্ত হবে তারা কিন্তু বিপদে পড়তে পারে, সেক্ষেত্রে তারা ডেঙ্গু নিয়েও কাজ করছেন। তো এই অবস্থায় যে কুমিল্লার সংক্রমণের চিত্র সেটি ধরে রাখতে হলে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ তানভীর খন্দকার, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। সময় কমিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ কিভাবে দ্রুত নেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সোমবার একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানান, দেশে আর করোনার গণটিকা ক্যাম্পেইন হবে না, নিবন্ধনের মাধ্যমেই সবাইকে টিকা নিতে হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, সবাইকে করোনা টিকার আওতায় আনতে ভর্তুকি মূল্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সিনোফার্মের 3 কোটি, সিনোভ্যাকের 7.5 কোটি সহ মোট 10.5 কোটি টিকা কিনছে বাংলাদেশ। আগামীতে টিকা প্রাপ্তির সাপেক্ষে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। টোটাল 10.5 কোটি, যেটা WHO এর মাধ্যমে আমাদেরকে ক্রয় করে নিতে হবে, এটা অর্ডার দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকার দ্বিতীয় ডোজের ব্যবধান 1 মাস থেকে কমিয়ে 15 দিন করা যায় কিনা তা ভেবে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 15 দিনের মধ্যে দিচ্ছে অন্যান্য দেশে, সেই দেশের রেফারেন্সগুলো টেনে আলোচনা হয়েছে। এখন আমরা আমাদের যারা টেকনিক্যাল কমিটি আছে WHO এর সাথে আলাপ করে আমরা সেই সিদ্ধান্তটা নিব। এ মাসের শেষে ও সেপ্টেম্বরের শুরুতেই ফাইজারের আরও 60 লাখ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে দেশের 7 থেকে 8 কোটি মানুষ টিকার আওতায় আসবে বলেও জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে একমত নন সচিবরা। একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল সদর উপজেলার প্রশাসনিক কার্যালয় থেকে স্থানীয় এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ব্যানার অপসারণ নিয়ে ইউএনও মুনিবুর রহমান ও মেয়র সাদিক আবদুল্লাহর সমর্থকদের বিরোধের সূত্রপাত। এর জেরে রাতে ইউএনওর বাসায় হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের গুলি। এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহর গ্রেপ্তার দাবি করে বৃহস্পতিবার রাতে কঠোর বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইউএনওর বাসভবনে হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন যে ভাষায় বিবৃতি দিয়েছে তার সঙ্গে সচিব ও বিভাগীয় কমিশনাররা একমত নন। সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে এক সভায় উপস্থিত সচিব ও বিভাগীয় কমিশনাররা ওই মত দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যেখানে ইন্টারেকশনটা কম হয় সেখানেই এই ধরনের মিসকমিউনিকেশনের কারণে আনটুয়ার্ড ঘটনাগুলি ঘটে। তো এগুলো যেন না ঘটে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা নিজেরা আগে বসে দেখেন কি সলভ করা যায়। যদি আপনারা সলভ করতে না পারেন পরে দেখা যাবে, আইন তো আছেই, কিন্তু আপনারা দেখেন যে এই সব ঘটনা কেন ঘটছে। ভুল বোঝাবুঝি থেকে ওই ঘটনাটি ঘটেছে দাবি করে এর পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়মিত মিথস্ক্রিয়ায় গুরুত্ব আরোপ করেন মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সদরে ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। তবে এই বদলির সঙ্গে ইউএনওর বাড়িতে হামলার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের স্ব-ইচ্ছায় এবং গত 10 আগস্ট তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়। কিন্তু উপজেলায় এসিল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তিনি কাজ চালিয়ে নিচ্ছিলেন। এসিল্যান্ড কাজে যোগ দিলেই মুনিবুর রহমান তার পরবর্তী কর্মস্থলে যোগ দেবেন। এদিকে গত 18 আগস্ট বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। যে কোনো সময় তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট 4 সেপ্টেম্বর। এছাড়া ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সকল ইউনিয়ন পরিষদ ও অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসির সচিব হুমায়ুন কবির খন্দকার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সিলেট 3 আসনে 2বার তারিখ দিয়েও ভোট করতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ গত 28 জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এর একদিন আগে হাইকোর্টের এক আদেশে তা স্থগিত করা হয়। স্থগিত থাকা সিলেট 3 নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় আগামী 4 সেপ্টেম্বর ভোট গ্রহণের। নির্বাচনের আগে প্রার্থীরা মাত্র 24 ঘন্টা প্রচার চালাতে পারবেন। 26 জুলাই থেকে 2 তারিখ পর্যন্ত একটা লম্বা সময় যারা প্রচার করেছেন গ্যাপ পড়ে গেছে। এই জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 2 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত তারা তাদের যে ভোটার আছেন তাদেরকে সেন্সিটাইজ করার জন্য একদিন সময় দিয়েছেন, অর্থাৎ প্রচার করতে পারবেন এই একদিন। ইসি সচিব আরও জানান, কুমিল্লা 7 উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি এবং করোনার কারণে স্থগিত 167 ইউপি এবং 9 পৌরসভার নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে। কমিশনার বৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের যে ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ অন্যান্য যদি উপজেলা পরিষদের কোনো উপনির্বাচন থেকে থাকে যারা মারা গেছেন, এগুলো ডিসেম্বরের মধ্যে করে ফেলবেন। আটকে থাকা সব নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে আগামী মাসের প্রথম সপ্তাহে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি শুল্ক কমানো হলেও এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামেই। খাদ্য সচিব বলছেন, আমদানি চাল বাজারে এলে দাম কমবে। তবে মিল মালিকদের কারসাজি বন্ধে জোর তদারকি চেয়েছেন কৃষি অর্থনীতিবিদেরা। করোনা মহামারীর মধ্যেও চালের উৎপাদন হয়েছে ভালো, সরকারি গুদামে বেড়েছে মজুদও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে, আন্তর্জাতিক পর্যায়েও এর দাম কমের দিকে। তবে দেশে বাজারের চিত্র তার বিপরীত। মোটা চালের দাম এখন 48 থেকে 50 টাকা কেজি। ভালো মানের 1 কেজি নাজিরশাহিলের জন্য গুনতে হচ্ছে 65 থেকে 70 টাকা। মানভেদে মিনিকেটের দাম 60 থেকে 65। এই অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা না খেয়ে মরতেছে। এই যে 10 কেজি নেই, কোনোভাবে রুটি মুটি খায়া দিনটা পারি করতেছে। আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত করো, আর বলার কিছু না। বাড়তি দামের কথা মেনে নিয়ে খাদ্য সচিবও বলছেন, অতীত অভিজ্ঞতা থেকেই এবার সঠিক সময়ে আমদানির সিদ্ধান্ত হয়েছে। তবে দাম নাগালে রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও আন্তরিক হতে হবে।
এটা নির্ভর করে আমাদের ব্যবসায়ীদের উপর, যাদেরকে আমরা বরাদ্দ দিই। তারা যদি আনতে আগ্রহী থাকে তাহলে বাজারের দাম বাড়ছে, যদি তারা মনে করে যে এটা আমরা আনবো না, আমাদের কাছে যেটা স্টক আছে এটা আমরা ব্যবহার করব, বেশি বেশি দাম দিয়ে মানুষ কিনবে, সেটা আলাদা। এখন সেটা তো আমাদের কন্ট্রোলে না, তো আমরা এই কারণে একটু বেশি করেই বরাদ্দ দিচ্ছি, যে অন্তপক্ষে একটা পরিমাণ তো আসবে। এবছরের শুরুতে আমদানির সুযোগ নিয়েও অনেকে তার সঠিক ব্যবহার করেনি। 15 লাখ টনের মধ্যে দেশে আসে 7 লাখের কিছু বেশি। তাই এবার জোর তদারকি চাইছেন কৃষি অর্থনীতিবিদরা। মিল মালিক এবং কৃষক তাদের নিকট থেকে যেন আমরা যথেষ্ট পরিমাণ চাল বাজারে পাই, সেটির উদ্যোগ নেওয়া দরকার। কোনোভাবেই যেন কেউ পরিকল্পনা করে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তার জন্য সরকারের যে সমন্বয় রাখা দরকার, সেই সমন্বয়টি অব্যাহত রাখতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুদ 13,89,000 টন। আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করে প্রাথমিকভাবে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আর এ সুবিধা বহাল থাকছে 30 অক্টোবর পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিবৃষ্টি আর ভারতের ফারাক্কা ব্যারাজ খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। নদীর তীরবর্তী চরাঞ্চল সহ প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছে উঁচু এলাকায়। ভাঙন তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। প্রতিদিনই বাড়ছে পানি আর তীব্র স্রোতে উত্তাল হয়ে উঠছে পদ্মা। এর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন শিবগঞ্জ ও সদর উপজেলার 7 ইউনিয়নের মানুষ। বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সব উল্টে পড়ে গেছে, জমি জায়গা সব নেমে গেছে। যোগাযোগ ব্যবস্থারও বিচ্ছিন্ন, নদীও ভাঙন হয়, পদ্মার মাঝে বাস করে চর এলাকায় বিভিন্ন কষ্ট। পানি বৃদ্ধির সঙ্গে নদী ভাঙনও তীব্র হয়েছে কিছু এলাকায়। গত 7 দিনে চর বাগডাঙ্গায় 200 মিটার ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় 70 মিটার এলাকা বিলীন হয়েছে। নদীতে চলে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও ঘরবাড়ি। গরু, বকরি, ছাগল, ধান, আপনার সমস্ত সবকিছু অসুবিধা। যেমন দেশে ধান লাগা ছিল, ধানগুলা আপনার ডুবে গেছে। অন্যান্য বার থেকে এলাকার বন্যাটা বেশি, এলাকাতে পানির সংকট, সবকিছু খাওয়া দাওয়ার সংকট। ভারতের 2টি রাজ্যে বন্যা দেখা দেয় খুলে দেয়া হয়েছে ফারাক্কা ব্যারাজের দরজা। এতে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বাখেরাডি এবং এই যে এলাকাতে এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ডাম্পিং করছি এবং বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটি আমরা রক্ষা করতে পেরেছি। এদিকে প্লাবিত এলাকায় 20,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। তাদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে গত কয়েকদিন ধরে বাড়ছে পদ্মার পানি। এর জেরে দেশের মধ্য অঞ্চলে কয়েক জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফরিদপুরের সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, জেলার কোন কোন এলাকা বন্যা কবলিত, আর নিম্নাঞ্চলে পানি আগের চাইতে বেড়েছে কিনা, আর ভুক্তভোগীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। জেলার মধ্যে মূলত ফরিদপুর সদরের 3টি ইউনিয়ন, চরভদ্রাসনের 3টি ইউনিয়ন এবং সদরপুরের 3টি ইউনিয়ন সবথেকে বেশি পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবিত হয়েছে। এই সকল ইউনিয়ন জনপ্রতিনিধির সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের অঞ্চলের 80 থেকে 90% পানিতে নিমজ্জিত এবং মানুষের ঘর থেকে বের হওয়ার মতো উপায় নেই এমনটি বলেছেন। কারণ হচ্ছে এই অঞ্চলের যে ইউনিয়নগুলোর কথা বলা হচ্ছে, এই ইউনিয়নগুলো কিন্তু চরের পদ্মা নদীর চর অঞ্চলেই অবস্থিত, যে কারণে পানি বাড়লেই কিন্তু মূলত পানি চারপাশে তলিয়ে যায় ওই অঞ্চলের ক্ষেত, ফসল সহ অন্যান্য স্থাপনা। তো আপনাকে বলে রাখতে চাই যে এই পর্যন্ত সরকারি তহবিল বা সরকারি কি কাজ দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেছেন যে উপজেলা 5টি উপজেলায় তারা চাহিদা মতো চেয়েছে এবং ক্ষতিগ্রস্ত বা পানি বন্দী যারা হয়েছে তাদের কি পরিমাণ হয়েছে সেই তালিকাও তারা চেয়েছে। ইতিমধ্যে কিন্তু ফরিদপুর সদর 4টি ইউনিয়নে 1000 পরিবারের মাধ্যমে শুকনো খাদ্য এবং শিশু খাদ্য সরবরাহ করেছে এমনটি জেলা প্রশাসক বলেছে। অন্যদিকে চরভদ্রাসনেও কিন্তু খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও সদরপুর উপজেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম তিনি বলেছেন
বলেছেন যে এখন গতকাল বিকালে আমাকে বলেছেন যে এখন পর্যন্ত তারা খাদ্য সহায়তা পায়নি, তবে প্রশাসনকে জানিয়েছেন, আশা করছেন যে দ্রুততম সময়ের মধ্যেই তারা খাদ্য সহায়তা পাবে। তো নতুনকে আপনাকে বলে রাখতে চাই, ফরিদপুর সদরে আসার যে 3টি ইউনিয়নের কথা বলা হয়েছে, যে নর্থ চ্যানেল, ডিগরির চর এবং চর মাধবদিয়া, এই অঞ্চলে মানুষ ফরিদপুর শহরে আসার যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তার অধিকাংশই কিন্তু তলিয়ে গেছে, পানি উঠে গেছে উপর দিয়ে, এবং যে কারণে কিন্তু মানুষ বাধ্য হয়ে নৌকায় আসার চেষ্টা করছে এবং নৌকায় শহরে আসতে হয় এবং যাতায়াত করতে হয়। বিশেষ করে স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে একটু বিপাকে পড়তে হচ্ছে যাতায়াতের এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণে। আমি কথা বলেছিলাম নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাকুজ্জামান, তিনি বলছেন তার এলাকায় কয়েক হাজার আউশের ফসলের ক্ষেত তলিয়ে গেছে। ঠিক এমনটি ভাবে কিন্তু ফরিদপুর চর অঞ্চলে যতগুলো জায়গা পানি রয়েছে, সেখানে কিন্তু চরের মানুষ আউশ ধান বা পাট বা অন্যান্য ফসল এই মুহূর্তে তাদের মাঠে থাকে, সেইগুলো কিন্তু তলিয়ে গেছে এমনটি বলেছেন। অন্যদিকে চর অঞ্চলে কিন্তু দেখা গেছে অনেক জায়গায় কলা বাগানও রয়েছে, বেশ কিছু সেই কলা বাগানে কিন্তু তলিয়ে গেছে এমনটি আমরা খবর পেয়েছি। তো ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, একটি ডাইং এবং প্রিন্টিং কারখানা মাসে 10 লাখ টাকার গ্যাস চুরি করত, তাও আবার তিতাসের কর্মকর্তাদের সাথে যোগ সাজস করে। কিন্তু কারখানাটি শেষ রক্ষা হলো না। নারায়ণগঞ্জের সেই কারখানার গ্যাস লাইন অবশেষে বিচ্ছিন্ন করেছে তিতাস। নারায়ণগঞ্জ জেলার 2500 থানার ভূঁইয়া প্রিন্টিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি এটি। প্রায় 12 বছর ধরে তিতাসের গ্যাস ব্যবহার করে ফ্যাক্টরিটি চলছিল। এটিতে কোনো বৈধ লাইনই নেই। খবর পেয়ে তিতাসের কর্মকর্তারা অভিযানে যাওয়ার পর ফ্যাক্টরিতে তালা মেরে কাজ বন্ধ করে পালিয়ে যায় কর্মচারীরা। তিতাস জানায় প্রতি মাসে প্রায় 10 লাখ টাকার অবৈধ গ্যাস ব্যবহার করে প্রতিষ্ঠানটি। এর আগেও 2015 সালে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে 1 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর হয় মামলা। এর মধ্যে আবারও সংযোগ স্থাপন করে কারখানা মালিক সবুর ভূঁইয়া। গতকালকে আমরা জানতে পারছি যে এটা অবৈধভাবে এখান থেকে সে গ্যাস ব্যবহার করতেছে। তো আজকে আমরা কেন্দ্রীয় ভিজিল্যান্স, আমাদের লোকাল অফিস এবং আমরা সবাই এখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং তার সংযোগটা আমি বিচ্ছিন্ন করি। এ নিয়ে ভূঁইয়া প্রিন্টার্স অ্যান্ড ডাইং ফ্যাক্টরির মালিক সবুর ভূঁইয়ার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে অবৈধ সংযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন। বারবার সংযোগ কিভাবে দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এলাকাবাসী বলেন, অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তিতাসের অসাধু কর্মকর্তা জড়িত। তারাই লাইন কাটে, তারাই সংযোগ দেয়। প্রশ্ন লোকের কিছু ইনভলভ আছে এটার সাথে, এছাড়া কিছু না। এটা তো ক্ষমতাদের একটা কাজ, ক্ষমতাদের ব্যক্তি ছাড়া তো কিছু করবে না। সংশ্লিষ্টরা বলছেন, এইরকম অসংখ্য শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারকে লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে লোকসান ঠেকাতে সেই সব অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। সুন্দরবনে যাওয়ার অনুমতি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার শ্যামনগরে প্রায় 5000 জেলে পরিবার। প্রায় 6 মাস ধরে তাদের হাতে কাজ নেই। জেলে কার্ডের অনুদান পাননি দরিদ্র জেলেরা, ফলে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন অনেকে। তবে ইউনিয়ন ভিত্তিক জেলেদের ত্রাণ সহযোগিতা দেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। পশু পাখির প্রজনন নির্বিঘ্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে গত মে থেকে চলতি আগস্ট পর্যন্ত সুন্দরবনের ভেতর বন্ধ রয়েছে মাছ ও কাঁকড়া ধরা। প্রজনন মৌসুমে এর আগে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বনে সব ধরনের মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞার সময়ে প্রায় 6 মাস ধরে বন সংলগ্ন শ্যামনগর উপজেলার জেলেদের নেই বিকল্প কোনো কাজের সুযোগ। এতে বিপাকে জেলে পরিবারগুলো। আমরা খুব একটা খারাপ অবস্থা আছি। এখন আমরা বনে না পার না দিলে আমরা কিভাবে চলবো? আমরা খাবো কিভাবে? আমাদের কোনো অনুদানও পাচ্ছি না। আমরা এইভাবে অনাহারে আর কিভাবে কাটাই? অনেক জেলে পরিবারের অভিযোগ, আয় বন্ধ থাকলেও মেলেনি সরকারি সহায়তা। ফলে পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনাহারে অর্ধাহারে। আমরা জেলি বাউলি অন্য বছর 2 কোটা করে চাইল পাই। এই 8টি সনে আমাদের চাইল দেওয়া হয়নি কিংবা দেইওনি। ছেলেমেয়েরা পথে বসে গেছে। এখন সরকার হয় আমাদের বনে ঢুকতে দেখ, না আমাদের কোনো সহযোগিতার পথ দেখিয়ে দেখ। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের তালিকা অনুযায়ী সুন্দরবন সংলগ্ন বিভিন্ন ইউনিয়নে জেলেদের সহায়তা দেয়া হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা এসেছে আমাদের কাছে, সেটি আমরা সব ইউনিয়নে ভাগ করে দিয়েছি। এই নেটওয়ার্কের মধ্যে সবাই পড়ে যাচ্ছে, বনজীবী বলেন, আপনি জেলে বলেন, বাওয়াল বলেন, সবাই, কারণ তারা সবাই তো কোনো না কোনো ইউনিয়নের বাসিন্দা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের 5টি স্টেশন থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 5,000 জেলে। তাদের পরিবারে আছে প্রায় 40,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 5 দশকের বেশি সময় ধরে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে ভাসমান জীবন কাটাচ্ছেন বেদে সম্প্রদায়ের মানুষজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বছরের পর বছর এভাবে চলছে তাদের জীবন। দেশের নাগরিক হয়েও ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ। বরিশালের আড়িয়াল খাঁ নদীতেই যুগের পর যুগ ধরে বসবাস। যাযাবর জীবনে এক ঘাটে রান্না আর আরেক ঘাটে খাওয়ার আয়োজন। নদীর মতোই বয়ে চলা জীবন বেদে সম্প্রদায়ের। দীর্ঘ সময় ধরেও এসব মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি এতটুকু। ছোট ছোট নৌকায় পলিথিন মোড়ানো ছাউনির নিচে তাদের সংসার। আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি এসব মানুষের জীবনে। সময়ের প্রয়োজনে অনেকেই পেশা বদল করলেও বঞ্চিত নাগরিক অধিকার থেকে। আমাকে একটু ঘর বাড়ি চাই, আমরা মরলে যেন আমরা একটু মারি ভাঙু হ্যাঁ ওর জায়গা নাই চাই, আমরা একটু সুখ শান্তি ঘর বাড়ি যদি দিতে সরকার সাহায্য করতে, তাহলে আমরা একটু ভালো চলতে পারতাম। আমাকে কোনো ঘর বাড়ি কবলে জোটে না, তারপর টয়লেটও ভাগ্য হয় না। মনে করো আমরা এই সারা বছর জীবনটা কাটে এই বাঁচতে বাঁচতে। এই পল্লীতে নেই কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। শিশুরাও বঞ্চিত শিক্ষা থেকে। এমনকি কেউ মারা গেলে মরদেহ দাফনেও পড়তে হয় জটিলতায়। স্যার আমাদের ভোটার এইখানে নাগরিক, আমরা চেয়ারম্যানের কাছে আবেদন জানাইছি, চেয়ারম্যানও তেমন একটা ভূমিকা নেয় না স্যার আমাদের জন্য। আমরা কোনো কিছু স্যার পাই নাই। তাহলে আমাদের এইটাই দাবি, আমাদেরকে একটা ঘর বাড়ির ব্যবস্থা সরকার করিয়ে দেব। আমরা গুড়াগাড়া নিয়ে আমরা ঘর বাড়িতে থাকবো, গুড়াগাড়া লেখাপড়ি করবো। সুবিধা বঞ্চিত এসব মানুষের স্থায়ী বসবাসে এবার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মোট 3 একর জায়গার উপরে আমরা তাদের জন্য ব্যারাক হাউসের প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে, এবং ইতিমধ্যে এটি আমাদের তদন্ত হয়ে গিয়েছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ে তাদেরকে আমরা ব্যারাক হাউস উপহার দিতে পারব। আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে এখনো বসবাস 250 বেদের। জীবনমান উন্নয়নে ন্যূনতম অধিকার নিশ্চিতের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট। নিরাপত্তার দিক থেকে বিশ্বের 7টি নগরের মধ্যে এবার রাজধানী ঢাকা 2 ধাপ এগিয়ে 54 নম্বর অবস্থান করছে। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সেফ সিটি ইন্ডেক্সের এই সূচকে এই অবস্থান প্রকাশ করা হয়েছে। গবেষণা সংস্থার এই সূচকে 2019 সালে ঢাকা ছিল 56 নম্বরে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি সহ 76টি নিয়ামকের ভিত্তিতে নম্বর দিয়ে এই তালিকা করা হয়েছে। 7টি নগর নিয়ে প্রকাশিত এই তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরন্টো। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের চতুর্থবার করা এই তালিকায় আগের মতোই শীর্ষ 10-এ আছে আমস্টারডাম, মেলবোর্ন, সিডনি। এছাড়াও সামনের সারিতে রয়েছে টোকিও, সিঙ্গাপুর, ওসাকা। ঢাকার পেছনে রয়েছে পাকিস্তানের করাচি, অবস্থান 59 নম্বরে। এছাড়া ভারতের মুম্বাইয়ের অবস্থান 50 নম্বরে। বিশ্বে একদিনে করোনায় 7,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4,96,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি 44,52,000 ছাড়ালো। আক্রান্ত 21,32 লাখের বেশি। বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়াতে 842। দেশটিতে মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমে এসেছে। এদিকে রাশিয়ায় একদিনে মারা গেছে 776 জন। একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে 96,000। ইরানে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 38,657 জন আক্রান্ত হয়েছে। এদিকে কেনিয়াতে মডার্নার 35 লাখ ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডে শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর লকডাউন। 31 আগস্টের পর বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা আর বাড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে গোষ্ঠীটির মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, অন্যথা হলে অনাস্থা তৈরি হবে, যার পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। পরে বিবিসিকে তালেবানের মুখপাত্র জানান, সঠিক নথিপত্র থাকলে 31 আগস্টের পরও দেশ ছাড়তে পারবেন আফগানরা। আগস্ট শেষ হতে বাকি আর কয়েকদিন। এরই মধ্যে আফগানিস্তানে আটকে পড়াদের উদ্ধারের গতি বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। The evacuation of thousands of people from Kabul
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানান, যুক্তরাজ্য এখনও প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেনি। সতর্ক করে ইউরোপীয় ইউনিয়নও বলছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে কাতারের দোহা থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সময়সীমা নিয়ে হুঁশিয়ারি দেন তালেবানের মুখপাত্র। প্রেসিডেন্ট বাইডেন বাইডেন প্রশাসন 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরও যদি তারা থেকে যায় তাহলে সেটি হবে রেড লাইন অতিক্রম করা। এর মানে দাঁড়াবে তারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়। এতে যুক্তরাষ্ট্রের প্রতি তালেবানের অনাস্থা তৈরি হবে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগানরা ভয়ের কারণে নয়, পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টায় দেশ ছাড়ছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তারা তালেবানে ভীত বলেও অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি তার। আফগানিস্তান একটি গরিব দেশ, আর এর 70% মানুষ বাস করছে দরিদ্র সীমার নিচে। তাই অনেক আফগান পশ্চিমা দেশে উন্নত জীবনের আশায় পাড়ি দিতে চাইছে। এটি এক ধরনের অর্থনৈতিক অভিবাসন। পরে বিবিসিকে তালেবানের মুখপাত্র জানান, সঠিক নথিপত্র থাকলে যে কোনো সময়ই বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ছাড়তে পারবেন আফগান নাগরিকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুকিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের তলদেশ। জলবায়ু পরিবর্তন, পানির অব্যবস্থাপনা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে ভূগর্ভস্থ পানির উপর চাপ বেড়েছে। ফলে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর নেমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে কয়েক দশকের মধ্যে ভয়াবহ পানি সংকটে পড়তে যাচ্ছে ইরান, জর্ডান, ইরাক। ইরানের উর্মিয়া লেকের ছোট ছোট দ্বীপে এক সময় যেসব ফেরি আসা যাওয়া করত সেগুলোতে এখন মরিচা ধরেছে। 2 যুগ আগেও মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ উর্মিয়া ছিল পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা। হ্রদকে কেন্দ্র করেই সেখানে হোটেল ও রেস্টুরেন্ট চলত। কিন্তু মাত্র 2 দশকে পানি শুকিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে লেকটি। 1990 সালে যেখানে হ্রদটির আয়তন ছিল 5400 কিলোমিটার, বর্তমানে তা কমে হয়েছে 2500 কিলোমিটার। শুধু ইরানেই নয়, এ ধরনের সমস্যা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই দেখা যাচ্ছে। বেশিরভাগ দেশেই ভূগর্ভস্থ পানি ফুরিয়ে যাচ্ছে। ক্রমাগত খরা এবং তাপমাত্রা বৃদ্ধিতে সেখানে বসবাস কষ্টসাধ্য হয়ে উঠছে। অব্যবস্থাপনা এবং পানির অতিরিক্ত ব্যবহারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এক গবেষণায় দেখা গেছে জর্ডানের কিছু অংশে ভূগর্ভস্থ পানির স্তর 1 বছরে 1 মিটারেরও বেশি নিচে নেমে গেছে। এর জন্য এই অঞ্চলে অনেক দেশ থেকে আসা শরণার্থীদের কারণে অতিরিক্ত চাপ সৃষ্টিকে দায়ী করা হচ্ছে। এছাড়া জর্ডান নদীর ওপর বাঁধ নির্মাণ পানির প্রবাহকে মারাত্মকভাবে হ্রাস করেছে। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের পানি বিষয়ক পরিচালক জানান, ইরান, ইরাক ও জর্ডানে বৃষ্টিপাত কম হওয়ায় কৃষিকাজের জন্য সেচের মাধ্যমে মাটির অনেক নিচ থেকে পানি উত্তোলন করা হয়। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে হ্রাস পাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, আর ক্রমেই শুকিয়ে যাচ্ছে অভ্যন্তরীণ হ্রদ, খাল ও বিল। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে করোনা টেস্টে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ম্যাচ অফিসিয়াল আম্পায়াররাও একই সাথে হোটেল উঠবে আজ। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট নামবে অনুশীলনে। ব্যক্তিগত অনুশীলন শেষে টাইগাররা আপাতত ঘরবন্দি। 2 দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে মাহমুদুল্লাহ লিটনরা করোনা টেস্টের আনুষ্ঠানিকতা সেরেছেন। টেস্টে নেগেটিভ আসলেই মুক্তি মিলবে না। হোটেলের বায়ো বাবলে কোয়ারেন্টাইন করতে হবে আরও 3 দিন। 27 আগস্ট মাঠের অনুশীলন শুরু করতে পারবে ডোমিঙ্গো শিষ্যরা। খেলা পরিচালনকারী সদস্য আছেন সবাই 24, 25 এবং 26 3 দিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে, এবং এই 3 দিনে 2 দফায় টেস্ট হবে এবং টেস্টের রিপোর্টের ভিত্তিতে সবাই 27 তারিখ থেকে বায়ো বাবলের বাইরে আসতে পারবেন। মঙ্গলবার দুপুরে লেইথামের দল পা রাখবে ঢাকায়। ওদের হোটেলে ওঠার আগেই করোনা প্রোটোকল দেখে নিয়েছে পর্যবেক্ষক দল।
বুঝিয়ে দেয়া হয়েছে হোটেল রুম। কোয়ারেন্টিন শেষ করে বাংলাদেশ দলের সাথেই অনুশীলন শুরু করতে পারবে কিউইরা। নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের 2 জন সদস্য 17 তারিখ এবং একজন সদস্য 20 তারিখ বাংলাদেশে এসেছেন। এছাড়াও 20 তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড দলের 2 জন খেলোয়াড়ও বাংলাদেশে এসেছেন। হোটেল কর্তৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবেন। আজকে প্রথম পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পর্যবেক্ষণে অংশগ্রহণ করবেন। প্রস্তুতি ম্যাচ না খেললেও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 5 দিন সময় পাচ্ছে নিউজিল্যান্ড। 1 সেপ্টেম্বর শুরু 5 ম্যাচের টি-20 সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি কাপে আজ বাঁচা মরার ম্যাচ বসুন্ধরা কিংসের। ইন্টার জোনাল সেমিফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ চ্যাম্পিয়নদের। বিপরীতে কিছুটা নির্ভর প্রতিপক্ষ মোহনবাগান এফসি, তাদের জন্য ড্র করলেই চলবে। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। ক্লাব ফুটবলের মোড়কে 2 প্রতিবেশীর লড়াই। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে ভারতের মোহনবাগান এফসি। মাঝে স্পোর্টসকে হারিয়ে বেঙ্গালুরুর সাথে ড্রতে কঠিন সমীকরণ বসুন্ধরার সামনে। ইন্টার জোনাল সেমির প্লে অফে যেতে জয়ের বিকল্প নেই। অন্যদিকে 2 জয়ে শীর্ষে থাকা মোহনবাগানের জন্য ড্র করলেই চলে। 2 ম্যাচে 5 গোল করেছে মোহনবাগান। বসুন্ধরার স্কোরিংয়ে সমস্যা ধরা পড়েছে। 2 ক্লিনশিটে ডিফেন্স নিয়ে কিছুটা স্বস্তি কিংস শিবিরে। মাঝ মাঠে বলের দখলে 2 দলই ছিল পিছিয়ে। বাঁচা মরার ম্যাচে ঘুরে ফিরে আলো রবসন রবিনিওর দিকে। এই ব্রাজিলিয়ান বসুন্ধরা অ্যাটাকের মূল অস্ত্র। ফিটনেস সমস্যায় নিষ্প্রভ রাউল বেসেরা দলের চিন্তা বাড়িয়েছে। মোহনবাগানের চ্যালেঞ্জে 4-1-4-1 ছক বদলে প্ল্যান বিতে ঝুঁকতে পারে অস্কার ব্রুজেন। লাতিন ত্রয়ের সাথে দেশিদের সমন্বয়ে সাফল্য চান অধিনায়ক। এটা অ্যাকচুয়ালি এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হয়ে গেছে, বিকজ মোহনবাগান অনেক পুরাতন টিম। বসুন্ধরা আপনার রিসেন্ট প্রায় 3-4 বছর হয়েছে আমরা খেলতেছি, কিন্তু আমাদের সাফল্য অনেক। তো আশা রাখি এই ম্যাচের টেম্পারমেন্টটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ এই ম্যাচটাই নির্ধারিত করবে নেক্সট রাউন্ডে যাওয়ার। আমরা এখনো কোনো গোল হজম করিনি। প্রিমিয়ার লিগে আমরা মাত্র একটি ম্যাচেই হেরেছি, তাই হার নিয়ে দুশ্চিন্তা নেই। আমরা জানি আমাদের জিততেই হবে। 90 মিনিট সেরা ফুটবল খেলেই সেটা করতে হবে। টানা 2 ম্যাচে হলুদ কার্ডের খাড়ায় মোহনবাগান পাচ্ছে না ওদের ফ্রেঞ্চ তারকা হুগো বুমুসকে। তবে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে সাহসী কোচ হাবাস। রয় কৃষ্ণার সাথে শুরুর একাদশে দেখা যাবে আশুতোষ মেহতাকে। বাংলাদেশ কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবাই জানে। বাঙালিদের ভেতর আলাদা খাতির তো আছেই। মাঠে একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমাদের শতভাগ দিতে হবে। 2019 এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল ঢাকা আবাহনী। বাংলাদেশ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বের সুযোগ বসুন্ধরা কিংসের সামনে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।